দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ নিহত ৯ আরোহীর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনাক্ত করা হয়েছে প্রেসিডেন্ট রইসি সহ বাকিদের মরদেহ। এর পাশাপাশি দীর্ঘ এই অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় শোকের মাতম চলছে দেশ জুড়ে। নিহতরা শহীদ হয়েছেন বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ১৬ ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ। এর আশেপাশেই ছড়িয়ে ছিটে ছিল বাকিদের লাশও। সোমবার জুলফার দুর্গম বনাঞ্চল থেকে উদ্ধার করা হয় একে একে ৯টি মরদেহ। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার। ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, ছিলেন প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর প্রধানও। প্রাথমিক তদন্ত জানানো হয় প্রতিকূল আবহাওয়ার কারণে হার্ড ল্যান্ডিংয়ে বাধ্য হয় হেলিকপ্টারটি। এ সময় সেটি আছড়ে পড়ে ভূমিতে। বহরে থাকা বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে গন্তব্যে। ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামির নেতৃত্বে ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যে শুরু হয় অভিযান। তুরস্ক, রাশিয়া ছাড়াও নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ পাঠায় আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক। নিখোঁজদের সবার নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইরান জুড়ে চলছে মাতম। নিহতদের শহীদ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। আল্লাহ আমাদের নেতা ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানের শাহাদাত কবুল করুন। আরও যাদের প্রাণ গেছে তাদেরকেও আল্লাহ কবুল করুন। রইসি অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এদিকে রইসি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই জরুরি বৈঠক ডাকা হয়। নিহত প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে ফাঁকা রাখা হয় তার চেয়ার। 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এমন এক স্পর্শকাতর সময়ে ইব্রাহিম রইসি নিহতের ঘটনা, যখন গাজায় ইসরায়েলের অভিযান ঘিরে নজিরবিহীন উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে। তাই স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা নিয়ে উঠছে নানা প্রশ্ন, ছড়াচ্ছে নানা গুঞ্জনও। আসলেই কি ঘটেছে ইরানের প্রেসিডেন্টের সাথে? দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী সহ রইসির আকাশযাত্রা, মার্কিন হেলিকপ্টার ব্যবহার সন্দেহ তৈরি করছে এসব ইস্যু। নীল সাদা এই হেলিকপ্টারে চড়ে পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তাবরিজের দিকে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সফর সঙ্গী ছিলেন প্রাদেশিক গভর্নর মালিক রাহমাতি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। এই আকাশযাত্রার সময় বেশ দুর্যোগপ্রবণ ছিল পূর্ব আজারবাইজানের আবহাওয়া। তারপরও কেন ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার যাত্রা বেছে নেওয়া হলো? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার ব্যবহার করছিলেন রইসি ও তার সঙ্গীরা। বহরে আরও 2টি হেলিকপ্টার থাকলেও তা গন্তব্যে পৌঁছেছে নিরাপদেই। দুর্ঘটনার শিকার হলো হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বহন করা উড়োযানটি। এমন সময় দুর্ঘটনার শিকার হলেন রইসি, যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন ঘিরে তুঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেল আবিবকে চাপে রাখতে সমুচিত জবাব দিচ্ছে তেহরান সমর্থিত হুতি, হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো। রইসির মৃত্যুর পর চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে এসব ইস্যুতে। হত্যা নাকি দুর্ঘটনা? উঠে আসছে সেসব প্রশ্ন। সন্দেহের তীর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে। বিশ্লেষকরা বলছেন, বিধ্বস্ত উড়োযানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার এফটিআর উদ্ধার করা গেলে উত্তর মিলতে পারে অনেক অজানা প্রশ্নের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের বিষয়টি হেলিকপ্টার দুর্ঘটনা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে মার্কিন নিষেধাজ্ঞায় পুরনো হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের অভাব ও বৈরী আবহাওয়ার এর মূল কারণ। এতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তেমন কোনো প্রভাব না পড়লেও সাময়িক শূন্যতা তৈরি হবে ইরানে, যা ইরানকে তাদের যুদ্ধাংদেহী মনোভাব থেকে কিছুটা সরে আসতে হতে পারে। ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে কথা বলা মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইরান। যুক্তরাষ্ট্রের সাথেও শীতল সম্পর্ক বহু বছর ধরে। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নিহতের ঘটনা নানান প্রশ্নের জন্ম দেয়। হতবাক পুরো মুসলিম বিশ্ব। যদিও এখন পর্যন্ত পাওয়া তথ্যে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখতে চান আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা।
তাদের মত, এখানে ভূ রাজনীতির কূটকৌশলের শিকার হওয়ার আশঙ্কা কম। এখন পর্যন্ত আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই হেলিকপ্টারটা কিন্তু অনেক পুরনো, প্রবাবলি 1971 সালের 72 সালের ম্যানুফ্যাকচার্ড হেলিকপ্টার। পাইলট এরর হতে পারে, কারণ প্রচন্ড কুয়াশা ছিল, কিছু কিছু তুষারপাতের কথাও ছিল। বিশ্লেষকরা বলছেন 1979 সাল থেকে ইরানকে নানা রকম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, যে কারণে বেল 212 মডেলের পুরনো হেলিকপ্টারটির মেরামত, পাশাপাশি নতুন হেলিকপ্টার ক্রয় সংক্রান্ত জটিলতা রয়েছে ইরানের। এখনকার মধ্যপ্রাচ্যের বাস্তবতায় এটা নিছক দুর্ঘটনা নয় এরকম চিন্তাও কিন্তু আসতে পারে না, তা নয়। তবে আমার ধারণা যেটা দুর্ঘটনা, তো 79 সাল মানে তো 50 বছর আগের জিনিস, এবং সেগুলো যদি প্রপারলি মেনটেইনড না হয় বা ইকুইপমেন্টগুলো যদি রিপ্লেসমেন্ট না হয়, তাহলে তো যান্ত্রিক গোলযোগের আশঙ্কা তো থাকে। আর এমন একটা জায়গায় যে ঘটনাটা ঘটেছে, এটা ঘন কুয়াশা, পার্বত্য অঞ্চল। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের ঘটনায় সাময়িক শূন্যতা তৈরি হলেও রাষ্ট্রীয় সিদ্ধান্তে তেমন কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন তারা। এখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে একটু তফাৎ আছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রধান হচ্ছেন কিন্তু খামেনি, তিনি ধর্মীয় গুরু। সিদ্ধান্তগত ক্ষেত্রে কোনো অবস্থান পরিবর্তনের আমার মনে হয় না আমরা এই ধরনের সম্ভাবনা রয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে জটিলতাটা তৈরি হবে। উনি যে প্রক্রিয়াটা শুরু করেছিলেন, শ্রীলঙ্কায় এসেছিলেন, আরো অনেকগুলো মিডল ইস্টের দেশে গিয়েছিলেন, সেই প্রক্রিয়াটা একটু থেমে থাকবে। ইরানের সাপোর্টে হিজবুল্লাহ, হামাস, হুতিরা যেভাবে এক ধরনের একটা অ্যান্টি ইসরায়েল যুদ্ধক্ষেত্র তৈরি করেছিল, সেই জায়গাতে হয়তো কিছুদিনের জন্য একটা শ্লথ গতি আসতে পারে। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি সহ 9 আরোহী। লেবাননে যাত্রা শুরু করল মানবিক ও সামাজিক সংগঠন মোকাল্লেস। এক অভিষেক অনুষ্ঠানে ও মতবিনিময় সভার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি। রোববার দেশটির মোকাল্লেস এলাকায় অনুষ্ঠিত হয় সংগঠনটির 71 সদস্য বিশিষ্ট কমিটির অনুষ্ঠান। সংগঠনের নবনির্বাচিত সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ নিলয়। সভার শুরুতে সংগঠনের নানা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় বক্তারা বক্তব্য রাখেন লুৎফর রহমান, ফরিদ মিয়া, মতিউর রহমান, আলী আহমদ মৃধা ও নজরুল হামিদ সহ আরও অনেকেই। প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা দূর করতে এবং তাদের সহযোগিতা দূর করতে এই সংগঠনটির আত্মপ্রকাশ বলে জানিয়েছেন বক্তারা। আয়োজনে লেবাননের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগালের প্রথম বিভাগীয় ক্রিকেট লিগের অন্যতম শক্তিশালী দল ফালকাওয়েস ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচিত হয়েছে। রাজধানী লিসবনে রয়্যাল স্পাইসি রেস্তোরাঁর উদ্যোগে করা হয় এই জার্সি উন্মোচন অনুষ্ঠান। এতে পরিচালনা করেন ফালকোয়েস ক্রিকেট ক্লাবের অধিনায়ক রাইহান হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব স্থানীয় রাজনীতিবিদ রানা তাসলিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহুরুল ইসলাম মুন, রয়্যাল স্পাইসি রেস্তোরাঁর কর্ণধার সোহেল হোসেন ও ব্যবসায়ী জিল্লুর রহমান সহ আরও অনেকেই। এক টিমে আসলে হচ্ছে না, সো আমাদের এখন প্লেয়ার অনেক বেড়ে গেছে। এই কারণে আমার মনে হলো যে আমাদের টিম দরকার, সো ওই কারণেই আমরা আমাদের টিমটা গঠন করা। বাঙালি টিমও গ্রো করছে, বাঙালি কমিউনিটি, বাঙালি পিপলস গ্রো করছে, যার কারণে টিমও আস্তে আস্তে বাড়ছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কার্নিভাল। রোববার রাজধানীর কুয়ালালামপুরে দেওয়ান বাহাসা দানান পুস্কাতায় কার্নিভালটি অনুষ্ঠিত হয়। এতে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের প্রদর্শনী ও স্কুল শিক্ষার্থীদের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছিল মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের স্টল, যেখানে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লিখিত বই প্রদর্শিত হয়। প্রদর্শন করা হয় ভাষা আন্দোলনের উপর নির্মিত ছবি। আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ইউনেস্কো জাতীয় কমিশন, তামিল ফাউন্ডেশন, মালয়েশিয়া ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। এছাড়াও আরও কয়েকটি এনজিও যৌথ সংগঠক হিসেবে কার্নিভালে অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম। কার্নিভালে অংশগ্রহণ করে মালয়েশিয়ার বিভিন্ন স্কুলের 200 শতাধিক ছাত্রছাত্রী।
সৌদি আরবে ইসলামী সেন্টার ও আমিয়াল গ্রুপের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা। রাজধানীর রিয়াদের পশ্চিম দিরা ইসলামী সেন্টারের হল রুমে করা হয় আয়োজন। এতে সভাপতিত্ব করেন শেখ আব্দুর রব আফফান এবং সঞ্চালনা করেন শেখ মোহাম্মদ আব্দুল ওয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী জ্ঞান প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর প্রধান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আব্দুল হাই, শেখ মোহাম্মদ বাইজিদ, ইঞ্জিনিয়ার রিফাত আহমদ, ইকবাল হোসেন সহ অন্যান্যরা। আয়োজনে প্রবাসীদের নানা বিষয়ে ইসলামিক জ্ঞানের প্রশিক্ষণ দেওয়া হয়। পরে এর উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় বিচারক মণ্ডলী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের জামেয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহের ওরস মোবারক পালন করেছে নিউ ইয়র্কের গাউসিয়া কমিটি শাখা। ব্রুকলিনের স্থানীয় একটি হলরুমে করা হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মাহবুবুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ মঈনুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ আমেরিকার চট্টগ্রামের সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সংগঠনের উপদেষ্টা সৈয়দ হেলাল উদ্দিন, মোহাম্মদ হারুন, হাজী মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্যরা। বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা শেখ মুস্তফা কামাল, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নূর নবী ফারুকী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।